ক্লাস 11 সেমিস্টার 1 তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ অর্থাৎ ইংলিশ বি যে টেক্সট বই তাতে অমরনাথ বলে যে টেক্সটটা রয়েছে সেই টেক্সটটার বিষয়বস্তু তাতে সিস্টার নিবেদিতা কি বলছেন ইন্ট্রোডাক্টরি সমস্ত ইনফরমেশনস লাইন বাই লাইন সেন্টেন্স মিনিং এবং অ্যানালিসিস আমি আজকের এই ক্লাসটাতে আলোচনা করব। আমি আলোচনা করব তোমাদের জন্য খুব সহজ সরল ভাবে যে ক্লাসটা করার পরে এবং যে ক্লাসটা অনুযায়ী তুমি তোমার টেক্সটের সেন্টেন্স গুলো করার পরে তুমি অমরনাথ টেক্সটটা সম্পর্কে একটা আলাদা কনফিডেন্স পাবে এবং তুমি বুঝতে পারবে যে এই টেক্সটটা যতটা বাইরে থেকে জটিল মনে হচ্ছে অতটা জটিল নয় এবং এখান থেকে তোমার পরীক্ষায় যদি কোনো এমসিকিউ আসে সেটা করাটা তোমার কাছে একেবারে সহজ হয়ে যাবে। যাই হোক, আজকে আলোচনা করব অমরনাথ ফর ক্লাস 11 সেমিস্টার 1। টেক্সটটা পড়ার আগে যে বিষয়গুলো তোমাদের জানা দরকার সেটা আমি প্রথমে একটু আলোচনা করি, কারণ তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের টেক্সটের নাম হচ্ছে অমরনাথ। অমরনাথ নামটা যখনই আমরা শুনি তখন আমরা বদ্রীনাথ, কেদারনাথ এদের নামটা আমাদের একদম ছন্দের মতন করে মনে আসে, কারণ আমরা জানি যে ভারতবর্ষে হিন্দু ধর্মের 3 ধাম বলতে সেই বদ্রীনাথ, কেদারনাথ আর অমরনাথকে বোঝায়। সব থেকে টাফ জার্নি হিসাবে অমরনাথ ধাম যাত্রা এটা হচ্ছে সমস্ত হিন্দুদের পক্ষে একটা খুবই গুরুত্বপূর্ণ তাদের তীর্থযাত্রা। এই অমরনাথ নিয়ে সিস্টার নিবেদিতা এখানে একটা অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং লিখছেন। কার বিষয়ে লিখছেন? তিনি লিখছেন স্বামী বিবেকানন্দকে নিয়ে, কারণ তিনি যে অটোবায়োগ্রাফিটা লিখেছেন তার নাম হচ্ছে দ্য মাস্টার অ্যাজ আই স হিম। দ্য মাস্টার অ্যাজ আই স হিম এই যে অটোবায়োগ্রাফি, সেখানে অমরনাথ বলে একটা পার্ট, অমরনাথ বলে একটা অংশ রয়েছে যেটা সিস্টার নিবেদিতা লিখছেন স্বামী বিবেকানন্দের অমরনাথ যাত্রা নিয়ে। এখানে বিশেষ করে তোমাদের মনে রাখতে হবে যে অমরনাথ যাত্রা স্বামী বিবেকানন্দ করেছিলেন যখন তিনি কাশ্মীরে সেকেন্ড ভিজিট করেছিলেন। কখন করছেন সেকেন্ড ভিজিট? সেকেন্ড ভিজিট করছেন 1898 মানে 1898 সালে। 1898 সালে অলমোস্ট এই জুলাই অগাস্ট এই সময়টা করেই তিনি কাশ্মীর ভ্রমণ করেছিলেন এবং কাশ্মীর ভ্রমণ করতে গিয়ে তিনি অমরনাথ যাত্রার জন্য ডিসিশন নেন। সেই ডিসিশন নেওয়ার পরে কিভাবে তার অমরনাথ যাত্রা সম্পন্ন হচ্ছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অমরনাথ যাত্রার সময় তিনি সিস্টার নিবেদিতাকে সঙ্গে নিয়েছিলেন। এটা একটা সবথেকে বড় ব্যাপার। কেন আমি বললাম? কারণ তৎকালীন সময়ে স্বামী বিবেকানন্দ যখন ভ্রমণে যাচ্ছেন তখন তার সহযোগী যে সন্ন্যাসীরা তারা আছেন যারা মেল অর্থাৎ পুরুষ মানুষ, স্ত্রী বলতে শুধুমাত্র নেওয়া হচ্ছে সিস্টার নিবেদিতাকে। এবং এটাই অত্যন্ত উল্লেখযোগ্য, আমরা টেক্সট পড়তে পড়তে পাবো যে উল্লেখযোগ্যভাবে স্বামী বিবেকানন্দ সিস্টার নিবেদিতাকে নিয়ে তিনি অমরনাথ যাত্রায় বেরোচ্ছেন। পুরো অমরনাথ যাত্রাটা কিভাবে করছেন আর অমরনাথে পৌঁছে স্বামী বিবেকানন্দের ইম্প্যাক্ট কেমন ছিল, এই বিষয়টাই হচ্ছে এই যে অটোবায়োগ্রাফিক্যাল টেক্সট অমরনাথের বিষয়বস্তু। সিস্টার নিবেদিতা, যার কমপ্লিট নাম হচ্ছে এলিজাবেথ মার্গারেট নোবেল। তো এই যে নিবেদিতাকে স্বামী বিবেকানন্দ নিয়ে এসেছিলেন ভারতবর্ষে সোশ্যাল ওয়ার্কের জন্য, তার ছায়াসঙ্গ হয়ে ওঠেন স্বামী বিবেকানন্দ নিজেকে, সিস্টার নিবেদিতাকে বলেন যে সি ওয়াজ হিজ ডটার, যে তিনি তার মেয়ে। ঠিক আছে,
এই হচ্ছে কতগুলো ইনফরমেশন যেটা অমরনাথ সম্পর্কে তোমাদের জানার দরকার। আমরা টেক্সটটা লাইন বাই লাইন পড়ি এবং প্রত্যেকটা জায়গা ভালোভাবে বুঝে নিই, কারণ বোঝার অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে। ফার্স্ট সেন্টেন্স দেখো, বলেছে, হ্যাঁ আরেকটা কথা, আমরা এটা একটা ক্লাসে সম্পূর্ণটা আলোচনা করব না, আমরা একটা জায়গায় গিয়ে থেমে যাব, দুটো পার্টে আমরা পুরো অমরনাথটা আলোচনা করব। It was in the course of an open-air mill in the Mughal Gardens at Achawal. It was in the course of an open-air mill. Open-air mill মানে হচ্ছে খোলা আকাশের নিচে খাবার খাওয়া। তিনি মিল গ্রহণ করছিলেন ওপেন এয়ার, একদম খোলা আকাশের নিচে। কোথায়? ইন দ্য মুঘল গার্ডেন্স। মুঘল গার্ডেন্স একটা গার্ডেন্স এর নাম নিঃসন্দেহে। এবং এখানে দেখো মোগল কথাটা দেখেই তোমরা বুঝতে পারছো যে দিস ইজ রিলেটেড টু মুঘল, তাই না? এই মোগল গার্ডেন যেটা আচাবল, আচাবল অবস্থান করছে কাশ্মীরে, এবং আচাবল অবস্থান করছে কাশ্মীরের অনন্তনাগ জেলায়, অনন্তনাগ ডিস্ট্রিক্টে। মোগল গার্ডেন্স মোগলদের তৈরি, পসিবলি এটা জাহাঙ্গীরের সময়ে নূরজাহানের জন্য তৈরি হয়েছিল, সেটা আমার কাছে অতটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু মোগল গার্ডেনে সিস্টার নিবেদিতা, স্বামী বিবেকানন্দ সহ তার যে পুরো দল, তারা কি করছিলেন? মিল গ্রহণ করছিলেন আচাবলে। আচাবল ইজ দ্য নেম অফ দ্য প্লেস ইন, যেটা বললাম, অনন্তনাগ ডিস্ট্রিক্টে অবস্থান করছে। দ্যাট স্বামী সাডেনলি অ্যানাউন্সড, স্বামী হঠাৎ ঘোষণা করেছিলেন, দ্যাট হি উড গো টু অমরনাথ উইথ দ্য পিলগ্রিমস, তিনি অমরনাথ যাত্রা করবেন, তিনি অমরনাথে যাবেন উইথ দ্য পিলগ্রিমস, তীর্থযাত্রীদের সঙ্গে। এই অমরনাথ মানেই হচ্ছে লর্ড শিব, মানে শিব দর্শন, শিবলিঙ্গ দর্শন করতে যাবেন, মেড অফ আইস লিঙ্গম বলা হয় ওটাকে। সেটাতে সবাই দেখতে যাবেন পিলগ্রিমসদের সঙ্গে নিয়ে, তীর্থযাত্রীদের সঙ্গে নিয়ে, যেটা আমরা এই যে এখন বলি ভোলে বাবা পার করেগা। এই যে ভোলে বাবা পার করেগা বলতে বলতে বা ধ্বনি ওরকম বোম বলে এরকম ধ্বনি দিতে দিতে তারা যাবেন কোথায়? অমরনাথে যাবেন। অমরনাথে যাবেন তিনি ঠিক করলেন, ঘোষণা করলেন, স্বামী বিবেকানন্দ ঘোষণা করলেন, উইথ দ্য পিলগ্রিমস মানে তীর্থযাত্রী, শরণার্থীদেরকে নিয়ে, তীর্থযাত্রীদেরকে নিয়ে, and take his daughter with him. এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাটার যে তিনি তার মেয়েকে তার সঙ্গে নেবেন। সিস্টার নিবেদিতা, স্বামী বিবেকানন্দ একজন আনম্যারিড পার্সন। মেয়ে এলো কোথা থেকে? মেয়ে বলতে, ডটার বলতে এখানে সিস্টার নিবেদিতাকে বোঝানো হয়েছে। অর্থাৎ টেক হিজ ডটার উইথ হিম মানে সিস্টার নিবেদিতাকে তিনি সঙ্গে নেবেন, এটা ডিসাইড করলেন। ডিসিশনস ওয়াজ ভেরি ব্রেভ, তাই না? আমি আবার বলছি, তৎকালীন সময়ে তাদের দলে পুরুষ মানুষ নেই, তাই না? অর্থাৎ একজন স্ত্রী মানুষকে নিয়ে তিনি যাবেন, তিনি ঘোষণা করলেন, দিস ওয়াজ দ্য অ্যানাউন্সমেন্ট। উইদিন আওয়ার লিটল পার্টি, আমাদের ছোট্ট পার্টির মধ্যে, এই দেখো লিটল পার্টি, ছোট্ট পার্টি, ইম্পর্টেন্ট হচ্ছে এই লিটল কথাটা, কারণ তোমাকে এমন একটা এমসিকিউ দিয়ে দেবে না, তুমি খুঁজে পাবে না পার্টিটা লিটল ছিল, বিগ ছিল, লার্জ ছিল নাকি ছিল। লিটল পার্টি, ছোট্ট পার্টির মধ্যে there was too much feeling of delighted congratulation. Delighted মানে আনন্দিত, কংগ্রাচুলেশন জানাচ্ছে, সবাই তখন তাকে কংগ্রাচুলেট করছে। For any obstacle to be put, obstacle মানে বাধা, to be put in the way of the fortunate member, fortunate member মানে সিস্টার নিবেদিতা, ভগিনী নিবেদিতা, তার রাস্তায় কোনো অবস্টাকেল রইল না। For any obstacle to be put in the way of the fortunate member, fortunate member বলতে, আমি আবার বলছি, fortunate member বলতে সিস্টার নিবেদিতাকে বোঝানো হয়েছে। Why is she fortunate? কেন fortunate? তিনি fortunate because it was announced that she would be taken to the party to go to অমরনাথ, পার্টিতে না হবে অমরনাথে যাওয়ার জন্য।
দ্যাটস ওয়াই শি ওয়াজ ফরচুনেট। এবং তার রাস্তায় কোনো অবস্টাকেল থাকলো না, বাধা থাকলো না। অ্যান্ড এডেড দাস মানে যেমন সিদ্ধান্ত হলো, এমনিতে AID এড, ফার্স্ট এড কথাটা শুনুনি, ফার্স্ট এড মানে প্রাথমিক চিকিৎসা। AID এড মানে অরিজিনালি মিনিং হচ্ছে হেল্প, HELP। তো অ্যান এডেড দাস এরকম ভাবে সকলের সহযোগিতায় যেমন সিদ্ধান্ত হলো, সিদ্ধান্ত মতে as well as by the state officer. This is important, state officer মানে যে ব্যক্তির আন্ডারে তাদের এই জার্নিটা হবে, যে ব্যক্তির আন্ডারে তাদের কাশ্মীর অভিযান মানে কাশ্মীর যাত্রা চলছে, ভ্রমণ চলছে, তাকে স্টেট অফিসার হিসাবে বলা হচ্ছে। So as well as by the state officer in charge of the journey, এই জার্নির চার্জে যিনি রয়েছেন, এই জার্নির চার্জে তিনি দায়িত্বে যিনি রয়েছেন, preparations went forward, preparations চলতে থাকলো for this unique experience which is unique মানে কি? ইউনিক মানে যেটা সাধারণত পাওয়া যায় না, রেয়ার। অর্থাৎ এই যে রেয়ার এক্সপিরিয়েন্স, what will be the unique experience? ইউনিক এক্সপিরিয়েন্স কোনটা? ইউনিক এক্সপিরিয়েন্স হচ্ছে এক্সপিরিয়েন্স টু ভিজিট অমরনাথ, অমরনাথে যাওয়ার এক্সপিরিয়েন্সটাকে বোঝানো হচ্ছে ইউনিক এক্সপিরিয়েন্স। সুতরাং স্টেট অফিসার যিনি এই জার্নির চার্জে ছিলেন, তার পরামর্শক্রমে, তার সিদ্ধান্তক্রমে, মানে এক কথা এডেড দাস এইভাবে একটা সিদ্ধান্ত হওয়ার পরে স্টেট অফিসারের আন্ডারে সমস্ত প্রিপারেশন চলতে থাকলো এই ইউনিক এক্সপিরিয়েন্সটার জন্য। বিকজ স্বামী বিবেকানন্দ ওয়াজ গোয়িং টু অমরনাথ, স্বামী বিবেকানন্দ অমরনাথে যাচ্ছেন। হি হ্যাজ ডিসাইডেড, তিনি স্থির করে নিয়েছেন। ফার্স্ট প্যারাগ্রাফ কমপ্লিট, দেখো কি বলছে তারপরে। কাশ্মীর, তিনি তারপরে বলেছেন যে, তিনি বলছেন কাশ্মীর সিমড ইন দোজ উইকস, কাশ্মীর সিমড মানে মনে হয়েছিল, ইন দোজ উইকস ওই সপ্তাহগুলোতে, টু বি ফুল অফ পিলগ্রিমস তীর্থযাত্রীতে পরিপূর্ণ ছিল। সেই সময়কালে, সেই সময়টাতে কাশ্মীরকে মনে হয়েছিল যেন ফুল অফ পিলগ্রিমস তীর্থযাত্রায় পরিপূর্ণ, মানে তীর্থযাত্রীতে পরিপূর্ণ ছিল কাশ্মীর। উই লেফট আছাবল, আমরা আছাবল ছেড়ে গিয়েছিলাম। and return to our boats at ইসলামাবাদ, আমরা ইসলামাবাদে ফিরে এসেছিলাম। এখন এই জায়গায় দেখো, ইসলামাবাদ যে কথাটা থেকে তোমার কি মনে হচ্ছে? ইসলামাবাদ কোথায় অবস্থিত? পাকিস্তানে অবস্থিত। এ পাকিস্তান কি করে আসবে? 1898 সালে যখন স্বামী বিবেকানন্দ কাশ্মীর বেড়াচ্ছেন, তখন ভারতবর্ষ স্বাধীন হয়নি, আর অখণ্ড ভারতবর্ষ ছিল, পাকিস্তান বলে কিছু ছিল না। কিন্তু একই সঙ্গে একটা কথা, ইসলামাবাদ যে জায়গাটার নাম বলা হচ্ছে, এটা কি পাকিস্তানের ইসলামাবাদ? এটা অনেকে তোমাকে কনফিউশন করে দেবে যে তিনি ইসলামাবাদে ফিরে যাচ্ছেন মানে পাকিস্তানের যে ইসলামাবাদ বর্তমানে ওখানে ফিরে যাচ্ছেন। নো 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 এট অল। এখানে ইসলামাবাদ বলতে বোঝাচ্ছে অনন্তনাগ ডিস্ট্রিক্টের বর্তমানে পরিপ্রেক্ষিতে যদি আমি বলি, অনন্তনাগ ডিস্ট্রিক্টে একটা জায়গা আছে যেখানে সমস্ত আধিকারিকমূলক কাজকর্ম হয়ে থাকে, যে জায়গাটায়, সেই জায়গাটার নাম হচ্ছে ইসলামাবাদ। ইসলামাবাদ ইজ দ্য নেম অফ দ্য প্লেস ইন ইন্ডিয়া। বর্তমান ভারতবর্ষ ইসলামাবাদ বলে একটা জায়গা আছে যেটা অনন্তনাগ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। সেই ইসলামাবাদের কথা এখানে বলা হয়েছে, সেই পাকিস্তানের দূরবর্তী ইসলামাবাদ নয় এখানে, এটা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। সুতরাং আমরা ইসলামাবাদে আমাদের বোট, আমাদের নৌকাতে ফিরে এসেছিলাম ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্ট। আমরা শেষ অ্যারেঞ্জমেন্টের জন্য, and everywhere we saw the march of gathering hosts। এই যে হোস্টস বলতে বোঝাচ্ছে ওই পিলগ্রিমসদের, ওই তীর্থযাত্রীদের। সমস্ত জায়গায় আমরা জড়ো হওয়া তীর্থযাত্রীদের ভ্রমণ, তাদের মার্চ, তাদের এগিয়ে যাওয়াটা দেখেছিলাম। ইট ওয়াজ অল ভেরি কোয়াইট, খুব শান্ত ছিল। অ্যান্ড অর্ডারলি, অর্ডারলি মানে একেবারে সাজানো গোজানো, একেবারে ওয়ান বাই ওয়ান, একটার পর একটা সাজানো, অর্ডারলি, নিয়ম মাফিক। অ্যান্ড পিকচারেস্ক, পিকচারেস্ক মানে হচ্ছে ভেরি বিউটিফুল টু লুক, খুব সুন্দর দেখতে। পুরোটাই শান্ত ছিল, সাজানো ছিল এবং ছবির মতো ছিল, একেবারে ছবির মতন সুন্দর ছিল।
2 or 3,000 people would encamp in a field. 2 থেকে 3,000 মানুষ তারা এনক্যাম্প করছিল, ক্যাম্পের ভিতরে থাকছিল, in a field একটা মাঠে, and leave it before dawn. ভোরের আগে তারা সেখান থেকে চলে যাচ্ছিল। একটা মাঠে ধরো তারা ক্যাম্প করে থাকছিল, আবার ভোর যখন হচ্ছে তখন তারা সেখান থেকে বেরিয়ে পড়ছে, চলে যাচ্ছে, with no trace of their occupation. occupation মানে কাজ। তারা যে সেখানে ছিল তার কোনো চিহ্ন তাদের সেখানে থাকতো না যখন তারা বেরিয়ে যেত। সেভ মানে except, কোনটা বাদ দিয়ে? except the ashes of their cooking fires. তাদের শুধু রান্নার কুকিং ফায়ার, আগুন আর ছাই, মানে যে ছাইটা পড়ে থাকতো তার রান্না করার সময় যে আগুনটা লাগিয়েছিল সেখান থেকে যে ছাইটা পড়ে থাকতো সেটা শুধু থাকতো। They carried a bazaar with them. তারা আবার তাদের সঙ্গে একটা বাজারও বয়ে নিয়ে যাচ্ছিল। And at each halting place মানে থামার জায়গা, প্রত্যেকটা থামার জায়গাতে the pitching of the tents মানে হচ্ছে তাবু খাটানো, pitching of the tents and opening of the shops, দোকানগুলো খোলা, took place with incredible rapidity. rapidity মানে হচ্ছে speed, incredible মানে হচ্ছে অবিশ্বাস্য, unbelievable, অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে ওই বাজার খোলা হতো, ক্যাম্প লাগানো হতো, বাজার করতে মানে দোকান খোলা হতো, এগুলো দারুণ অবিশ্বাস্য ভাবে তাড়াতাড়ি করা হতো। Organizations appear to be instinctive. অর্গানাইজেশন মানে সংস্থা, কিন্তু এখানে অর্গানাইজেশনস মানে হচ্ছে সম্মিলিত কাজ, আর ইনস্টিংটিভ মানে হচ্ছে একেবারে স্বাভাবিক ভেতর থেকে কাজ করা। মানে অর্গানাইজেশনস একেবারে সংঘবদ্ধ কাজ, মিলেমিশে কাজ, যেটা অ্যাপিয়ার টু বি ইনস্টিংটিভ, একদম ভেতরের থেকে সদ ইচ্ছায় এই কাজটা করা হতো। A broad street, একটা চওড়া রাস্তা, would run through the middle of one part of the camp. ক্যাম্পের একটা অংশ দিয়ে একটা চওড়া রাস্তা চলে গেছে। And here one could buy dried fruits. এখানে যে কেউ কিনতে পারত শুকনো ফল, মিল্ক দুধ, ডালস and rice এবং চাল। The tent of the তহসিলদার। তহসিলদার কথাটার মানে কি? তহসিলদার মানে হচ্ছে রাজস্ব বিভাগের সঙ্গে যুক্ত একজন কর্মচারীকে তহসিলদার বলা হতো। তো যাই হোক, সেই তহসিলদারের যে তাঁবুটা, the tent of the তহসিলদার with that of the Samim on one side, যেটার একদিকে সেই তহসিলদারের যে তাঁবুটা ছিল তার একদিকে ছিল স্বামীজির তাঁবু, and my own on the other, আর আমারটা ছিল তাই সেই তাঁবুটার অন্যদিকে। তো এমন ভাবে was generally placed, এমন ভাবে এই তাঁবুগুলোকে রাখা হতো নিয়ার সাম অ্যাডভেন্টেজিয়াস স্পট, কিছু সুবিধাযুক্ত জায়গায়, ফর দ্য লাইটিং অফ দ্য ইভিনিং ফায়ার, যাতে করে সন্ধ্যেবেলার আগুনটা সহজেই জ্বালানো যেতে পারে। অ্যান্ড দাস হিজ নেবারহুড, এবং তার প্রতিবেশী অর্থাৎ যেখানে তিনি থাকতেন সেই জায়গাটি, টেন্ডেড টু ফর্ম এ সোশ্যাল সেন্টার, একটা সামাজিক কেন্দ্রে পরিণত হতো। কেন সামাজিক কেন্দ্রে পরিণত হতো? কারণ তিনি, স্বামী বিবেকানন্দ যে জায়গাটায় থাকতেন সেই জায়গাটাতে অনেক মানুষ আসতো, তার সঙ্গে দেখা করতো, কথা বলতো, ইত্যাদি ইত্যাদি, একটা সামাজিক কেন্দ্র হিসাবে সেটা পরিণত হতো। এই হচ্ছে আমার সেকেন্ড প্যারাগ্রাফ। এবার আমরা পড়বো থার্ড প্যারাগ্রাফ। দেখো থার্ড প্যারাগ্রাফে কি বলছে? থার্ড প্যারাগ্রাফে বলছে there were hundreds of monks, শত শত সন্ন্যাসীরা ছিলেন, of all the orders, বিভিন্ন পক্ষের, বিভিন্ন পন্থার, বিভিন্ন দিক থেকে তারা সন্ন্যাসী ছিলেন, বিভিন্ন ধরনের বলতে পারি আমরা। with their গেরুয়া tents, তাদের যে তাঁবু ছিল সেটা গেরুয়া কালারের ছিল। some no larger than a good sized umbrella, একটা বড় সাইজের আমব্রেলার থেকে বড় নয়, মানে এক কথায় তাঁবুগুলো এমন সাইজের ছিল যেগুলো একটা বড় ছাতার মতো। and amongst these, এগুলোর মধ্যে the Sami's influence appeared to be magnetic. marvelous, magnetic মানে marvelous, দারুণ। স্বামীর যে ইনফ্লুয়েন্স, স্বামীর যে প্রভাবটা সেটা মনে হয়েছিল, অ্যাপিয়ার করেছিল, যেটা আমার কাছে মনে হয়েছিল, ইট ইজ মার্ভেলাস, ইট ইজ ম্যাগনেটিক, ইট ইজ ট্রেমেন্ডাস, দারুণ প্রভাব হয়েছিল।
The more learned of them, অনেক বেশি শিক্ষিত লোকেরা swarmed about him. Swarm মানে swarm of bees, মানে এক ঝাঁক মৌমাছি যেমন চারদিকে ঘুরে বেড়ায় না, সেরকম মৌমাছির চাকের মতন এক ঝাঁক মৌমাছির মতন মানুষ এসে তার কাছে জড়ো হতো। সেটাই বলছে যে মোর লার্নেড অফ দেম, অনেক শিক্ষিত মানুষেরা swarmed about him at the every halting place, প্রত্যেকটা থামার জায়গায় চলে আসতো, ফিলিং হিজ টেন্ট, তার তাঁবুটা পরিপূর্ণ করত, and remaining absorbed in conversation. Conversation মানে কথোপকথন, absorbed মানে হচ্ছে নিযুক্ত হওয়া, engaged অর্থাৎ কথোপকথনের মধ্যে, কনভারসেশনের মধ্যে সে কি হতো, নিযুক্ত হতো। থ্রুআউট দ্য আওয়ার্স অফ ডেলাইট, দিনের আলোর শুরুটাতে, অর্থাৎ সারা দিন দিনের আলোতে ওই তিনি আলোচনার মধ্যে থাকতেন, কথোপকথনের মধ্যে থাকতেন। দ্য টক, এর পরে কি বলছে দেখো, দ্য টক অন দেয়ার সাইড, তাদের পক্ষ থেকে যে কথাটা, he told afterwards, তিনি পরে আমাদেরকে বলেছিলেন। the talk on their side মানে যে মানুষগুলো তাই এসে স্বামী বিবেকানন্দের সঙ্গে কথা বলতেন, তারা he told us afterwards, তারা পরবর্তীকালে বলেছিলেন, তারা এসে কি বলতেন সেটা স্বামী বিবেকানন্দ বলছেন। স্বামীজি told us afterwards, আমাদেরকে পরে বলেছিলেন, মানে সিস্টার নিবেদিতা সহ তার যে ডিসাইপলস, তার যে শিষ্য, সেই শিষ্যদেরকে স্বামী বিবেকানন্দ পরে বলেছেন যে দ্য টক অন দেয়ার সাইড, মানে তারা যারা কথা বলতে আসতেন তার সঙ্গে, তাদের পক্ষ থেকে কি কথা বলা হতো। বলেছে দ্য টক অন দেয়ার সাইড, হি টোল্ড আস আফটারওয়ার্ডস, হ্যাড বিন অল অফ শিবা, অর্থাৎ ভগবান শিবকে নিয়ে তারা এই কথা বলতেন। অ্যান্ড দে হ্যাড রিমনস্ট্রেটেড with him seriously, দেখো বলেছে they had remonstrated with him seriously. remonstrated মানে হচ্ছে যথেষ্ট তর্ক করা, যথেষ্ট বিরোধিতা করা, প্রোটেস্ট করা, প্রতিবাদ করা। অর্থাৎ they had remonstrated with him seriously, seriously তার সঙ্গে কিন্তু প্রতিবাদ করতেন তারা। when he had insisted, কখন প্রতিবাদ করতেন না, when he had insisted, যখন তিনি জোর দিয়েছিলেন, ইনসিস্ট করেছিলেন, তাদেরকে বলেছিলেন জোর করে, occasionally মাঝে মধ্যে, on drawing their attention to the world about them, পৃথিবীর বাকি জিনিসগুলো নিয়ে তাদের অ্যাটেনশন, তাদের মনোযোগ আকৃষ্ট করার চেষ্টা। অর্থাৎ দেখো, যে মানুষগুলো স্বামী বিবেকানন্দের সঙ্গে দেখা করতে আসতেন, সেই মানুষগুলো সব সময় ভগবান শিব নিয়ে আলোচনা করতেন, এবং তারা যখন ভগবান শিব নিয়ে আলোচনা করতেন, স্বামী বিবেকানন্দ তাকে অন্যান্য আদার ওয়ার্ল্ডলি থিংস, অন্যান্য পার্থিব জিনিসগুলো সম্পর্কে তাদের মনোযোগ আকৃষ্ট করার চেষ্টা করতেন, কিন্তু তারা তর্ক করতেন, তারা বিরোধিতা করতেন। কি বলতেন? ইভেন ফরেনার্স দে আর্জড ওয়ার মেন, তারা অনুরোধ করে বলতেন, এই বিদেশিরাও তো মানুষ, why make such distinctions between স্বদেশ and বিদেশ, তাহলে স্বদেশ বিদেশের মধ্যে পার্থক্য কেন? বলছে বিদেশিরাও তো মানুষ, তাহলে স্বদেশ বিদেশের মধ্যে পার্থক্য কেন? nor could many of them understand the warmth of his love and sympathy for Mohammedanism. nor could many of them, মানে many of them could not, তাদের মধ্যে অনেকে পারতেন না। কি পারতেন না? না understand the warmth of his love, তার ভালোবাসা, তার সহানুভূতি for Mohammedanism, মানে হচ্ছে মুসলিম ধর্ম, মুসলিমদের প্রতি, মুসলিম ধর্মের প্রতি তার যে লাভ এবং সিম্প্যাথি, তার যে উষ্ণতা, সেটা তারা বুঝতেই পারতেন না। The same other worldliness that made স্বদেশ and বিদেশ indistinguishable, সেই যে সেম ওয়ার্ল্ডলিনেস, সেই যে মহাজাগতিক ব্যাপার বা পারলৌকিক যে ঘটনাগুলো, যেগুলো স্বদেশ এবং বিদেশকে অরিজিনালি কি করে, ইনডিস্টিংগুইশেবল করে। দেখো, আমরা পরলোকের কথা, এই যে সেম আদার ওয়ার্ল্ডলিনেস মানে অন্য জগৎ, মানে পরলোকের কথা বলেছে। পরলোকে যেটা স্বদেশ বিদেশ সবকে ইনডিস্টিংগুইশেবল করে দেয়, মানে যেখানে আলাদা করা যাবে না স্বদেশ কি বিদেশ কি, অলসো প্রিভেন্টেড দিস পিপল সিম্পল সোলস, এই সরল আত্মাগুলোকে বাধা দিয়েছিল,
from conceiving of a unity, একটা ইউনিটি, একটা সংঘবদ্ধতা, একটা মিল, সেটা বুঝতে তাদেরকে বাধা দিয়েছিল। in which, যেখানে হিন্দু and Mohammedans were but rival elements, যেখানে হিন্দু এবং মুসলমান এই দুটো হচ্ছে প্রতিদ্বন্দ্বীমূলক দুটো উপাদান। the soil of the Punjab, পাঞ্জাবের যে মাটি, they argued, তারা তর্ক করে বলতো, was drenched with the blood of those, সেই সকল মানুষের রক্তে drenched হয়ে গেছে, drenched মানে যে মানুষ রক্তটা ভিজে গেছে, who had died for the faith, যারা বিশ্বাসের জন্য মারা গেছেন। here at least let him practice a narrow orthodoxy, তারা বলতেন যে এইখানটায় অন্তত কমপক্ষে আপনি অর্থোডক্স হন, গোড়া হন, কিছুটা গোড়ামি বজায় রাখুন, তারা বলতেন। স্বামী বিবেকানন্দকে in answer to this, এর উত্তরে, as became one who was in fact an anachronism of the future, আগে anachronism of the future টা বোঝায়। anachronism of the future মানে কি? ফিউচার মানে ভবিষ্যৎ, anachronism কথাটার মানে বোঝাতে চাইছে এটাই যে তিনি আসলে অনেক পরবর্তী ভবিষ্যতের মানুষ আগে জন্মে নিয়েছেন, এই কথাটা বোঝাতে চাইছেন। আসলে স্বামী বিবেকানন্দ উদার মনস্ক ছিলেন। হিন্দু মুসলমানের মধ্যে তিনি কোনো বিভেদ দেখতে পাননি। তিনি জীবের প্রেম, তিনি বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবী সেই ঈশ্বর, তাই না? অর্থাৎ তিনি এমন একটা মানসিকতার বৈশিষ্ট্যের অধিকারী, যে মানসিকতাটা ভবিষ্যতে হতে চলেছে, ভবিষ্যতে হবে, যেখানে মানুষ অনেক উদার হবে। তিনি বলছেন আমি এই গোড়ামির সময়ে চলে এসেছি, যদিও আমি ভবিষ্যতের একজন লোক আগেই জন্ম নিয়ে নিয়েছি। সেজন্য বলছে অ্যানাক্রনিজম অফ দ্য ফিউচার, আমি ভবিষ্যতের লোক। যে কি থাকলাম এই উত্তরের পরিপ্রেক্ষিতে the Swami made those practical concessions of the moment that were expressive of his love for the brethren মানে হচ্ছে তার সহযোগী মানুষদের প্রতি যে ভালোবাসা, যেটা তার প্রকাশ ঘটায়, and drove his principles home, তার যে নীতি, সেই নীতিটা যেটা তার বাড়িতে তার মায়ের মনের মধ্যে রয়েছে, with the greater force and vehemence, force মানে শক্তি, vehemence মানে ফোর্স অর্থেই বোঝানো হয় যে ত্যাগ, যে শক্তি ত্যাগ এবং ইত্যাদি নিয়ে, প্রচুর ক্ষমতা নিয়ে তিনি যে সাধারণ মানুষকে ভালোবাসেন, তার সেই যে প্রিন্সিপাল, তাই যে নীতিটা, সেই নীতিটা ভুলে গিয়ে তিনি কি করছেন? তিনি করছেন কি? তিনি চুপ থাকছেন। হি বিকেম অ্যাজ ওয়ান হু ওয়াজ, তাদের মধ্যে একজন হয়ে উঠছেন, অর্থাৎ তিনি চুপ থাকছেন, তিনি প্রতিবাদ করছেন না। আসলে তারা তার ওই যে প্রিন্সিপালস গুলো, তারা তার যে মানে মৌলিকতা, তার যে মৌলিক দৃষ্টিভঙ্গি গুলো, তার যে নীতি, সেটা তারা বুঝতে পারছে না, যার জন্য তর্কে তিনি যাচ্ছেন না। বাট as he told the tale of his warm discussions, কিন্তু যখন তিনি এই উষ্ণ ডিসকাশনের গল্পটা বলেছিলেন, the foreign mind could not help with some amusement, বিদেশিরা আনন্দিত না হয়ে বা আনন্দ প্রকাশ না করে থাকতে পারলো না। noting the paradox মানে বৈপরীত্য, এই বৈপরীত্যটা দেখে যে তহসিলদার himself and many officers and servants of the pilgrimage had been Muslims, বলছে তহসিলদার এবং অন্যান্য সমস্ত যে কর্মচারীরা আছে তারাও তো মুসলমান। তারা মুসলমান, তারা ভাবছে যে বিদেশিরা ভাবছে যে তারা যারা আছে, যারা তহসিলদার আছে, অন্যান্য কর্মচারী আছে, তারা তো মুসলমান, তাই না? and that no one had dreamed of objecting, কেউই কিন্তু এই অবজেকশনটা ভাবেনি, এই প্রতিবাদটা, এই অভিযোগটা কখনো ভাবেনি যে হতে পারে to their entering the cave with Hindu worshippers, তাদেরকে ওই কেভে ঢুকতে দেওয়া হবে না হিন্দু ওয়ার্শিপের সঙ্গে, হিন্দুদের সঙ্গে, এটা তারা কেউ ভাবতে পারেনি। on the ultimate arrival at the shrine মানে সেই অমরনাথজির যে গুহা, সেটাকে বোঝানো হয়েছে, সেখানে পৌঁছানোর পরে তহসিলদার came afterwards, তহসিলদার পরবর্তীকালে এসেছিলেন indeed with a group of friends, একদল মানুষকে নিয়ে, begging formal acceptance, formal মানে একদম অফিসিয়াল ভাবে acceptance নেওয়ার জন্য by the Swami as disciples, অর্থাৎ স্বামীজির কাছে তারা শিষ্যত্ব গ্রহণ করবেন, সেই আশায় তারা অফিসিয়ালি শিষ্য হবার জন্য তারা এসেছিলেন।
and in this no one seemed to find anything incongruous. Incongruous মানে হচ্ছে পার্থক্য, বিপরীত ধর্মিতা and surprising, এর মধ্যে কোনো অস্বাভাবিকত্ব, আশ্চর্যের কিছু তা কেউ দেখতে পায়নি যখন তহসিলদার এবং তার গ্রুপ অফ ফ্রেন্ডস স্বামীজির কাছে এসেছিলেন তার শিষ্যত্ব নিতে। এটা একটু বড় প্যারাগ্রাফ এবং এটার মধ্যে অনেক কমপ্লিকেশনস একটু আছে, ভালোভাবে চোখ বুলিয়ে নেবে যেভাবে আমি পড়ালাম, ঠিক আছে? আচ্ছা, আমরা এরপর জার্নির পরের অংশে যাই, যেখানে শুরু হচ্ছে দেখো লিভিং ইসলামাবাদ। এখান থেকে লিভিং ইসলামাবাদ উই কট আপ সামওয়্যার উইথ দ্য পিলগ্রিমস। ইসলামাবাদ ছেড়ে যাওয়ার পরে আমরা কোনো এক জায়গায় পিলগ্রিমেজদের সঙ্গে, তীর্থযাত্রীদের সঙ্গে ধরে নিয়েছিলাম, and camped with it, ক্যাম্প করেছিলাম এদের সাথে, and for that night, ওই রাত্রিতে at Pawan, মনে রাখবে এটা পাবন বলে একটা জায়গা, যে জায়গাতে is a place for famous for its holy springs, পবিত্র ঝর্ণাগুলোর জন্য যে জায়গাটা বিখ্যাত, সেই হোলি স্প্রিংস এর জন্য বিখ্যাত পবনে আমরা আটকেছিলাম, মানে আমরা ক্যাম্প করেছিলাম। I can remember, আমার মনে আছে, yet the brilliance of the lights, সেই যে উজ্জ্বল আলোটা reflected in the clear black waters of the tank, ওইখানে যে একটা ট্যাঙ্ক ছিল, ওইখানে যে একটা দিঘি ছিল, পুকুর ছিল, সেখানে ব্ল্যাক ওয়াটারের উপরে যে আলোর যে ঠিকরে যাওয়া আলোর যে উজ্জ্বলতা, সেটা আমার মনে আছে। and throngs of the pilgrims proceeding in little groups, ছোট ছোট দলে ভাগ হয়ে পিলগ্রিমসরা, তীর্থযাত্রীরা, তারা মুভ করছে, তারা এগোচ্ছে, যাচ্ছে from shrine to shrine, মানে এক মন্দির থেকে আরেক মন্দিরে, এক তীর্থযাত্রার স্থান থেকে আরেক তীর্থস্থানে তারা মুভ করছিল, because Pawan is a place for holy springs. At Pahalgam, the village of the shepherds, দেখো মনে রাখবে এখানে পেহেলগামটাকে বলছে মেষপালকদের গ্রাম। এক পেহেলগাম যেটা মেষপালকদের গ্রাম ছিল, অর্থাৎ পবনের পরে পেহেলগাম, দ্য ক্যাম্প। এখন পেহেলগাম সম্পর্কে আমরা সবাই জানি, তাই না? একটা ডিস্ট্রাকটিভ, একটা আনফরচুনেট যে টেররিস্ট অ্যাটাক অলরেডি হয়ে গেছে, সেই জন্যে পেহেলগাম ইজ ভেরি ফেমাস নাও। তো সেই পেহেলগাম যেটাকে বলা হচ্ছে দ্য ভিলেজ অফ দ্য শেপার্ডস, মেষপালকদের গ্রাম, দ্য ক্যাম্প হল্টেড ফর এ ডে, এইখানে ক্যাম্পটা একদিনের জন্য থেমে গিয়েছিল, মানে এখানে একদিনের জন্য ক্যাম্পটা থেকে গেল। কেন? টু কিপ একাদশী রাখার জন্য। It was a beautiful little ravine floor মানে হচ্ছে গিরিখাত। তো এটা একটা সুন্দর গিরিখাত ছিল। গিরিখাত মানে কি? দুদিকে পাহাড় থাকবে, পর্বত থাকবে, মাঝখান দিয়ে রাস্তাটা থাকবে, সেটাকে গিরিখাত বলছে, তাই না? তো এটা একটা সুন্দর গিরিখাত ছিল। ফর দ্য মোস্ট পার্ট, বেশিরভাগ অংশটাই উইথ স্যান্ডি আইল্যান্ডস, মানে বালিময় দ্বীপ ছিল মাঝে মাঝে। In the pebble-worn bed of a mountain stream, pebble-worn bed মানে হচ্ছে, পেবেল মানে নুড়ি পাথর ছড়িয়ে থাকা একটা নদী খাত, of a mountain stream, পর্বতের জলধারার একটা খাত, একটা নদী খাত। সেখানে মাঝে মধ্যে এক একটা জায়গায় ছোট ছোট কি ছিল? ছোট ছোট দ্বীপ ছিল, আর পুরোটা পাথরে, নুড়ি পাথরে চারিদিকে ছড়িয়েছিল। The slopes about it were dark with pine trees, আর এর যে ঢালটা সেটা কালো হয়েছিল, কারণ পাইন ট্রিজ তার স্লোপে, মানে দুদিকে পাহাড়ের ঢালে পাইন গাছ ছিল। and over the মাউন্টেনের উপরে at its head was seen, এর মাথায় দেখা গিয়েছিল at sunset, সূর্য ডোবার সময় the moon, দেখা গিয়েছিল কাকে? চাঁদকে দেখা গিয়েছিল, not yet full, যেটা পরিপূর্ণ নয়। It was the scenery of Switzerland or Norway, হ্যাঁ, সুইজারল্যান্ড এবং নরওয়ের মতন সিনারি ছিল এটা। and their gentlest and loveliest, সব থেকে সুন্দর ভাবে দেখতে গেলে। and here we saw the last of the human dwellings মানে বাসস্থান। এইখানে আমরা মানুষের বাসস্থানের শেষ বিন্দুটা, শেষ অংশটা দেখেছিলাম। একটা ব্রিজ, এ ফার্ম হাউস, একটা ব্রিজ দেখেছিলাম, একটা ফার্ম হাউস দেখেছিলাম, উইথ ইটস প্লাউড ফিল্ডস, এর কর্ষণ করা
লাঙ্গল দেওয়া মাঠ দেখেছিলাম, এন্ড এ ফিউ সিটার হাট। সিটার হাটস মানে ছোট 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 ওই পশুপালন করার জন্য এক ধরনের কুড়ে ঘর, সেই সিটার হাটস দেখেছিলাম। এন্ড হিয়ার অন এ গ্রাসি নল, নল মানে হচ্ছে একটা খোলা মেলা জায়গা, একটা ঘাসময় খোলা মেলা জায়গার উপরে when the final march began, যখন শেষ মার্চ মানে শেষ এগিয়ে যাওয়াটা মানে ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম, যখন we left the rest of our party encamped, আমরা অনেক মানুষকে এনক্যাম্প অবস্থায় মানে ক্যাম্পের ভিতরে থাকা অবস্থাতেই তাদেরকে ছেড়ে গিয়েছিলাম। অর্থাৎ অনেক মানুষ ক্যাম্পে রয়ে গেল, আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম। সো আজকে আমরা এই পর্যন্তই পড়বো, ঠিক আছে? তাহলে আমরা এনক্যাম্প পর্যন্ত পড়লাম, হাফ পড়লাম। আমরা পরের ক্লাসে বাকি অংশটা পড়বো, কারণ এটা একটা লেন্দি ক্লাস হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো, সেন্টেন্স বাই সেন্টেন্স, ওয়ার্ড বাই ওয়ার্ড তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, একটা লাইক করবে, অবশ্যই শেয়ার করবে তোমাদের এই ভিডিওটা, যাতে তোমার বন্ধুরা দেখতে পায়, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেল। এই রিকোয়েস্ট করে আজকের ক্লাস শেষ করছি। পরের ক্লাসে আবার দেখা হবে অমরনাথ টেক্সটের বাকি অংশ নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।